নমস্কার। আজ আমরা আলোচনা করছি ইন্ডিয়ান এয়ারফোর্সের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার, মানে তার সাম্প্রতিক মহাকাশ যাত্রা নিয়ে। হাতে যে বিভিন্ন সূত্র আছে সেগুলো থেকে পাওয়া তথ্য একটু মিলিয়ে দেখব। বুঝতেই পারছেন ৪১ বছর পর ভারতের মহাকাশে ফেরা এই মুহূর্তটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিকই বলেছেন। দেখুন, শুক্লা শুধু দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী নন, উনি আন্তর্জাতিক স্পেস স্টেশন আইএসএসে পৌঁছানো প্রথম ভারতীয়। তো এর তাৎপর্য শুধু ওর ব্যক্তিগত কৃতিত্ব নয়, ভারতের যে মহাকাশ কর্মসূচি সেটার জন্য এর গুরুত্ব কিন্তু অনেক গভীর। আচ্ছা, আমাদের হাতে থাকা সূত্রগুলো বলছে ওনার ব্যাকগ্রাউন্ডটা বেশ দারুণ। ১৯৮৫ সালে লখনৌতে জন্ম, ন্যাশনাল ডিফেন্স একাডেমি এনডিএ থেকে স্নাতক, তারপর বেঙ্গালুরুর আইআইএসসি থেকে এমটেক, আর এয়ারফোর্সে তো একজন অসম্ভব অভিজ্ঞ টেস্ট পাইলট। হ্যাঁ, গ্রুপ ক্যাপ্টেন হিসেবে তো আছেনই। সু-30 MKI, MiG-21, MiG-29, জাগুয়ার এসব মিলিয়ে প্রায় ২,০০০ ঘণ্টার বেশি ওড়ার অভিজ্ঞতা। আমার মনে হয় এই অভিজ্ঞতাই হয়তো তাকে ২০১৯-এ ভারতের প্রথম বেওমান নট দলের জন্য নির্বাচিত হতে সাহায্য করেছিল। এই বেওমান শব্দটা কিন্তু ইসরোর দেওয়া, ভারতীয় মহাকাশচারীদের জন্য। রাশিয়া আর বেঙ্গালুরুতে তার বিশেষ ট্রেনিংও শেষ হয়েছে। আর তারপরই এলো এই অ্যাক্সিয়াম 4 মিশন, ঠিক তো? ২৫ জুন ২০২৫ স্পেস এক্স ড্রাগন মহাকাশযানে পাইলট হিসেবে আইএসএসের দিকে যাত্রা করলেন। একদম। উৎক্ষেপণ থেকে আইএসএসের ডকিং পর্যন্ত সময় লেগেছে প্রায় ৭ ঘন্টা ১৯ মিনিট। সফলভাবেই ডকিং হয়েছে। আর ওখানে ওর থাকার কথা প্রায় ১৪ দিন। এই সময়টা কিন্তু শুধু ভেসে বেড়ানো নয়, বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। যেমন কি ধরনের কাজ? সূত্রগুলোতে কিছু পরীক্ষার কথা বলছিল। হ্যাঁ, প্রায় ৭টার মতো বৈজ্ঞানিক পরীক্ষা উনি ওখানে চালাবেন। যেমন ধরুন, মহাকাশে ওই মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে প্রায় ওজনহীন অবস্থায় শস্য ফলানো যায় কিনা সেটা দেখা। আরেকটা বেশ মজার গবেষণা হলো টার্ডিগ্রেডদের নিয়ে, ওই যে ওয়াটার বেয়ার বলে। টার্ডিগ্রেড, এদের নিয়ে মহাকাশে গবেষণা, এটা কেন জরুরি? কারণটা ইন্টারেস্টিং। টার্ডিগ্রেডরা মারাত্মক কঠিন পরিবেশেও কঠিন পরিস্থিতিতেও বেঁচে থাকতে পারে। তো মহাকাশের ওই কঠিন পরিবেশে, ধরুন রেডিয়েশনের মধ্যে, এরা কিভাবে নিজেদের মানিয়ে নেয় সেটা বুঝতে পারলে ভবিষ্যতে লম্বা সময়ের মহাকাশ যাত্রার যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করার নতুন পথ হয়তো পাওয়া যাবে। আর এই গবেষণাগুলো কিন্তু ইসরো, নাসা এবং ইউরোপীয় স্পেস এজেন্সি ইএস-এর যৌথ সহযোগিতায় হচ্ছে। ও, তার মানে এটা একটা আন্তর্জাতিক সহযোগিতাও। হ্যাঁ হ্যাঁ, একদম তাই। আন্তর্জাতিক সহযোগিতার একটা চমৎকার উদাহরণ বলতে পারেন। আর শুনছিলাম যোগব্যায়ামেরও নাকি পরিকল্পনা আছে। হ্যাঁ, আছে। মাইক্রোগ্র্যাভিটিতে যোগব্যায়ামের প্রভাবটা কি হয় সেটা উনি পর্যবেক্ষণ করবেন। এটাও কিন্তু মানব শরীর মহাকাশে কিভাবে অভ্যস্ত হয় সেটা বোঝার জন্য বেশ গুরুত্বপূর্ণ। জাতীয় স্তরে যদি দেখি, এই মিশনের প্রভাব তো বিরাট। রাকেশ শর্মার পর ৪১ বছরের অপেক্ষা। নিঃসন্দেহে বিরাট ব্যাপার। আর শুক্লা নিজেও ওই আবেগটা অনুভব করেছেন। এক্স, আগে যেটা টুইটার ছিল, সেখানে ওর পোস্টটা দেখেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। ভারত মহাকাশে ফিরছে, জয় হিন্দ, ৪১ বছর পর ভারতের পতাকা আবার মহাকাশে উড়বে। এই কথাটা কিন্তু বহু মানুষের মনে একটা অন্যরকম অনুভূতি এনে দিয়েছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অনেকেই তো এটাকে জাতীয় গর্বের মুহূর্ত বলেছেন। ৪১ বছরের গ্যাপটা সত্যি অনেক বড়। ঠিক। ১৯৮৪ সালের পর এই প্রথম কোনো ভারতীয় মহাকাশে গেলেন, আর সেটা আবার আইএসএসের মতো একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে। এটা ভারতের মহাকাশ সক্ষমতা যে বাড়ছে আর ভারতের যে উচ্চাকাঙ্ক্ষা, তারই একটা প্রতীক। এই উচ্চাকাঙ্ক্ষার পেছনে ওনার ব্যক্তিগত জীবনে অনুপ্রেরণা কী ছিল? সূত্রগুলো বলছিল কার্গিল যুদ্ধ আর ভারতের মহাকাশ গবেষণার দ্বিতীয় পর্যায়, এগুলো নাকি ওনাকে খুব টেনেছিল। হ্যাঁ, সেরকমই জানা যায়। আর তিনি তার পরিবারের কথাও বলেছেন। বিশেষ করে স্ত্রী ডক্টর কামানা মিশ্র, উনি তো ওর স্কুলের বন্ধু ছিলেন 3rd গ্রেড থেকে। উৎক্ষেপণের আগে স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটা আবেগঘন পোস্টও দিয়েছিলেন। সেটা অনেকেই দেখেছেন। ওর লক্ষ্য কিন্তু শুধু নিজে মহাকাশে যাওয়া নয়, উনি নিজেই বলেছেন ১৪০ কোটি ভারতীয়র মধ্যে কৌতূহল জাগানো, বিজ্ঞান নিয়ে, অন্বেষণ নিয়ে আগ্রহ তৈরি করা। এই কৌতূহল জাগানো আর এই যে অভিজ্ঞতা উনি সঞ্চয় করছেন, এটা ভবিষ্যতের জন্য কতটা কাজে দেবে, বিশেষ করে ইসরোর যে নিজস্ব মানব মহাকাশে যান কর্মসূচি আছে, গগনযান, সেটার ক্ষেত্রে? দেখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্লা তো গগনযান মিশনের একজন মূল ক্যান্ডিডেট।
এই অ্যাক্সিয়াম 4 মিশনে আইএসএসে থাকার অভিজ্ঞতা, মাইক্রোগ্র্যাভিটিতে কাজ করা, অন্য দেশের মহাকাশচারীদের সাথে মিলেমিশে কাজ করা, এই সব কিছুই গগনযানের প্রস্তুতিতে সরাসরি কাজে লাগবে। 2025-এর দশকের মাঝামাঝি সময়ে গগনযান পাঠানোর পরিকল্পনা আছে। আর এই অভিযানটা সেই লক্ষ্যের দিকে একটা মস্ত বড় পদক্ষেপ। তাহলে বলা যেতে পারে শুভাংশু শুক্লার এই যাত্রাটা শুধু একজন পাইলটের মহাকাশ ভ্রমণ নয়, এটা আসলে বিজ্ঞান, প্রযুক্তি, আন্তর্জাতিক সহযোগিতা আর একটা উদীয়মান ভারতের স্বপ্নের প্রতিচ্ছবি। একদম। এই মিশনের অভিজ্ঞতা শুধু গগনযানের ভিতকেই শক্ত করল না, ভারতের ভবিষ্যৎ মহাকাশ গবেষণার যে গতিপথ সেটা ঠিক করতেও এর একটা বড় ভূমিকা থাকবে। আর পরবর্তী প্রজন্মের কাছে তো এটা একটা বিরাট অনুপ্রেরণা বটেই। আজকের মতো তাহলে এখানেই শেষ করি, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। মহাকাশে ভারতের এই যে ফেরা, এটা দীর্ঘমেয়াদী, বিশেষ করে আমাদের দেশের তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান আর গবেষণার প্রতি আগ্রহ তৈরিতে ঠিক কী ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে হয়? এটা নিয়ে ভাবা যেতে পারে। যদি পডকাস্টটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানান কেমন লাগলো। আপনাদের সাপোর্টই আমাদের নতুন নতুন কন্টেন্ট আনার ইন্সপিরেশন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট এপিসোডে।